সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করেছেন, না নেহাতি নিজের রাজনৈতিক আন্দাজের উপর নির্ভর করে করেছেন, না জ্যোতিষের ওপর করেছেন? সেটা না জানলে তো আমি কিছুই বলতে পারবো না। কেন্দ্রীয় সরকারের উচিত আর দেরি না করে রাষ্ট্রপতির শাসন জারি করা। রাজ্য পুলিশ একেবারে ঠুঁটো জগন্নাথ হয়ে আছে, সেখানে এরকম হতেই পারে। জ্ঞানেশ কুমারের চাকরি গুটিয়ে চামড়া গুটিয়ে দেবো, এই সমস্তগুলো কতগুলো অপকণ্ড ওই অভিষেকের ডিজিটাল চালানের কথা আর কি, এগুলোতে আমি কোনো গুরুত্ব দিই না। কিন্তু এই রকম হাউ হাউ করে কান্না মমতা এবং তার চালাদের মতন এরকম অন্য কোনো রাজ্যে তো হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারে। 58 লক্ষ নাম এর মধ্যেই কেটে বাদ দেওয়া হয়েছে। এই 58 লক্ষ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টা করেননি বাদ দিতে। নির্বাচন কমিশন নিজে একটা প্রচেষ্টা নিয়ে এই 58 লক্ষ নাম খুঁজে বার করেছে, বাদ দিয়েছে। সেটা সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারেননি যে 58 লক্ষ বাদ দেওয়া উচিত নয়, আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ছাড়খাড় করে দেবো, এরকম তো কিছু বলতে পারেননি। এই যে মমতা ব্যানার্জির সরকার থাকলে যে পশ্চিমবঙ্গের সর্বনাশ হবে, এই 15 বছরে যে সর্বনাশ করেছেন এবং তার আগে যে তাদের গুরু সিপিএম যে সর্বনাশ করেছেন, সেটা তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। চন্দ্র বসু সম্বন্ধে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কিছু লোক আছে যারা নেতাজির জ্ঞাতির চেয়ে, জ্ঞাতি বোঝো তো, জ্ঞাতির চেয়ে বেশি কিছু নয় আর কি। মানে ওর এই অমুকের মাস্তুতো ভাইয়ের, জ্যাঠতো ভাইয়ের, এরকম সব যারা আছে আর কি, তারা জ্ঞাতি। নেতাজির বড় দাদার যে যতদূর মনে পড়ে 14 ছেলে মেয়ে ছিল না, যা ছেলে মেয়ে ছিল, তাদের যত ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে একজন হচ্ছে চন্দ্র বসু। এরা বসু নামটাকে ভাঙিয়ে খায়। একটা কাগা বগা ছবি এঁকে সেটাকে সুদীপ্ত সেনের মতো একটা লোককে 1,86,00,000 টাকায় বেচেছেন। এর থেকেই যা প্রমাণ হওয়ার প্রমাণ হয়। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি কিছুই জানি না। কেউ একটা ভবিষ্যৎবাণী করেছেন, কিসের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করেছেন সেটা জানলে পরে কিছু বলতে পারতাম। এটা উনি এমনি কোনো রাজনৈতিক কিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করেছেন, না নেহাতি নিজের রাজনৈতিক আন্দাজের উপর নির্ভর করে করেছেন, না জ্যোতিষের ওপর করেছেন? সেটা না জানলে তো আমি কিছুই বলতে পারবো না। ভোটের আগে যদি বিরোধী সভার মঞ্চে আগুন লাগে, ভোটের দিন কি হবে? এই পরিবেশে কি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব? ভোট কেন্দ্রের বিজেপি কর্মীরা নিরাপদ থাকবে কিনা, এই নিশ্চয়তা কে দেবে? নিশ্চয়তা কেউ দেবে না। এটা করতে হবে এবং এই কর্তব্যটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের কর্তব্য হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যে রকম ধরনের আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনমন হয়েছে, অবনমন না, আইন শৃঙ্খলার ব্যবস্থা কিছু নেই বললেই হয়, সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত আর দেরি না করে রাষ্ট্রপতির শাসন জারি করা। এখন সেটা না করার ফলেই এই রকম জিনিস হচ্ছে, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূলের লোকেরা এসে বিজেপির মঞ্চ জ্বালিয়ে দিচ্ছে, তাদের কারুকে ঘরে বন্ধ করে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করছে, এ সমস্ত হচ্ছে। এবং পুলিশ নিশ্চয় একেবারে নিরাসক্ত হয়ে দাঁড়িয়ে দেখছে। এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে কি করে তো নির্বাচন হবে আমার মাথায় আসছে না। জ্ঞানেশ কুমারের চামড়া গুটিয়ে দেবো আমরা বলার পরেও কিভাবে নির্বাচন কমিশন চুপ রয়েছে, এবং কুমারগঞ্জে পুলিশের সামনে মাইক্রো অবজারভারকে চড়থাপ্পড় মারা, হেনস্থা করা, এবং রাজ্য পুলিশ একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, এই অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব? আমি তো বললামই যে রাজ্য পুলিশ কোনো নিজের কর্তব্য করছে না। কর্তব্য ছেড়ে দাও, রাজ্য পুলিশ একেবারে ঠুঁটো জগন্নাথ হয়ে আছে, সেখানে এরকম হতেই পারে। জ্ঞানেশ কুমারের চাকরি গুটিয়ে চামড়া গুটিয়ে দেবো, এই সমস্তগুলো কতগুলো অপকণ্ড ওই অভিষেকের ডিজিটাল চালানের কথা আর কি, এগুলোতে আমি কোনো গুরুত্ব দিই না। দফায় দফায় নো ম্যাপিং এবং যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে কমিশন যত মানুষকে শুনানিতে ডেকে পাঠাচ্ছে তাদের মধ্যে হিন্দু বাঙালির সংখ্যা বিপুল, এবং বিধানসভায় ঠিক ভোটের মুখে এই বড় অংশের মানুষের বিরক্তি এবং উষ্মা উৎপাদন করে তার পরিণতি কি হতে চলেছে বলে? এ সম্বন্ধে কোনো পরিসংখ্যান আছে? কত হিন্দু বাঙালিকে ডাকছে, কত বাঙালি মুসলমানকে ডাকছে, এ সম্বন্ধে কোনো পরিসংখ্যান তোমার কাছে আছে? আছে কি? তাহলে বিপুল কথাটা বলার মানে কি? বিশাল রাজ্যে, এত বড় রাজ্যে 7 কোটি ভোটার আছে, সেই 7 কোটি ভোটারের মধ্যে কাকে ডাকছে কাকে ডাকছে না, তার মধ্যে হিন্দু মুসলমানকে সেটাকে ফাঁপিয়ে দেখানো হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে। সেটা না দেখলে পরে, কোনো একটা পরিসংখ্যান না থাকলে পরে
এর ভিত্তিতে কিছু বলা সম্ভব নয়। শ্রমিক ভট্টাচার্য এক ধাপ এগিয়ে বারবার বলছেন বা আর্জি জানাচ্ছেন যে দিল্লিতে বসে থাকলে হবে না, জ্ঞানেশ কুমার রাজ্যে এসে ঘুরুন, বাসে ট্রেনে মেট্রোয় উঠে শুনুন যে সাধারণ মানুষ কি বলছেন, জানুন এর পরিস্থিতি কি। দলের একাংশের মত, এসআইআর এর জেরে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে সেই সংক্রান্ত হতাশা এবং ক্ষোভ নাকি উঠে আসছে রাজ্য সভাপতির এই বক্তব্যে। না না, রাজ্য সভাপতি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আর দলের কোন অংশের কি মত আছে সেটা নিয়ে আমি খুব ভাবিত নই। প্রত্যেকেই নিজের নিজের বিজ্ঞের মতো মত প্রকাশ করে, সেটার কোনো গুরুত্ব নেই। রাজ্য সভাপতি কি বলেছেন সেটাই প্রণিধানযোগ্য, এবং সেটা যা বলেছেন একদম ঠিক বলেছেন। জ্ঞানেশ কুমার না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জেতা ম্যাচ তুলে দিয়ে চলে যান, এমনটাই কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এটা কি মানে ভুল আশঙ্কা না? কে আশঙ্কা তৈরি করছে? কোথা থেকে এরকম আশঙ্কা তৈরি করছে? জ্ঞানেশ কুমার কে যে মমতা ব্যানার্জির হাতে জেতা ম্যাচ তুলে দিয়ে যাবে? ম্যাচ কি জ্ঞানেশ কুমার আর মমতা ব্যানার্জির মাঝখানে হচ্ছে? তৃণমূল বলছে এসআইআর কেন্দ্রের ষড়যন্ত্র, এবং এর থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে তালিকা সংশোধনের ক্ষমতা তো রাজ্য প্রশাসনের হাতে, সেক্ষেত্রে ভোটার তালিকায় অনিয়ম হলে রাজ্য সরকার কেন নিজের প্রশাসনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় না? তালিকা সংশোধনের কাজ রাজ্য প্রশাসনের হাতে, এ কথা তুমি কি করে বলছো? তালিকা সংশোধনের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। তারা রাজ্য প্রশাসনের কাছ থেকে বা রাজ্যের সাহায্যপুষ্ট বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল টুল, সেখান থেকে বিএলওদের নিয়ে এসে এই তালিকা তৈরি করে। তো এর মধ্যে রাজ্য প্রশাসন কি করতে পারে? এসআইআর ইস্যু কি সামনে এনে শাসনের ব্যর্থতা থেকে নজর ঘোরানো হচ্ছে না? দুর্নীতি আর অপরাধ ঢাকতেই কি নতুন রকম ইস্যুর জন্ম দেওয়া হচ্ছে? নতুন রকমের ইস্যুর তো জন্ম দেওয়াই হচ্ছে, কারণ এসআইআর তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, আরও প্রচুর রাজ্যে হচ্ছে। কিন্তু এই রকম হাউ হাউ করে কান্না মমতা এবং তার চেলাদের মতন এরকম অন্য কোনো রাজ্যে তো হচ্ছে না। তার থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকূলে যাবে, তার সরকারের প্রতিকূলে যাবে। এর ফলে যেটা হচ্ছে সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারে। 58 লক্ষ নাম এর মধ্যেই কেটে বাদ দেওয়া হয়েছে। এই 58 লক্ষ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেষ্টা করেননি বাদ দিতে। নির্বাচন কমিশন নিজে একটা প্রচেষ্টা নিয়ে এই 58 লক্ষ নাম খুঁজে বার করেছে, বাদ দিয়েছে। সেটা সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারেননি যে 58 লক্ষ বাদ দেওয়া উচিত নয়, আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ছাড়খাড় করে দেবো, এরকম তো কিছু বলতে পারেননি। অভিষেক তো একবার বলেছিল সে প্রচুর লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে, ঘোড়ার ডিম করলো, কিছুই করতে পারলো না। কারণ এই 58 লক্ষ বাস্তবেই বাদ দেওয়া হয়েছে। এরকম আরও কিছু বাদ যাবে যার জন্য শুনানি হচ্ছে। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। আইন প্রতিষ্ঠান এবং প্রশাসন বাঁচাতে কি সরকার বদলটা কতটা জরুরি, এবং এক্ষেত্রে বিকল্প হিসেবে বা মানুষের বিশ্বাস ফেরাতে বিকল্প পথ হিসেবে কাকে মানে কি পাওয়া যেতে পারে? এই যে মমতা ব্যানার্জির সরকার থাকলে যে পশ্চিমবঙ্গের সর্বনাশ হবে, এই 15 বছরে যে সর্বনাশ করেছেন এবং তার আগে যে তাদের গুরু সিপিএম যে সর্বনাশ করেছেন, সেটা তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এই নিয়ে প্রশ্ন করছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন চন্দ্র বসু, আজকে সেই চন্দ্র বসুই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে দেখতে চাইছেন। চন্দ্র বসু সম্বন্ধে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কিছু লোক আছে যারা নেতাজির জ্ঞাতির চেয়ে, জ্ঞাতি বোঝো তো, জ্ঞাতির চেয়ে বেশি কিছু নয় আর কি। মানে ওর এই অমুকের মাস্তুতো ভাইয়ের, জ্যাঠতো ভাইয়ের, এরকম সব যারা আছে আর কি, তারা জ্ঞাতি। নেতাজির বড় দাদার যে যতদূর মনে পড়ে 14 ছেলে মেয়ে ছিল না, যা ছেলে মেয়ে ছিল, তাদের যত ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে একজন হচ্ছে চন্দ্র বসু। এরা বসু নামটাকে ভাঙিয়ে খায়। চন্দ্র বসুর কোনো রাজনৈতিক বুদ্ধি নেই, কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, এবং ওর ক্ষমতার মধ্যে একমাত্র হচ্ছে ওই বসু নামটাকে ভাঙিয়ে চন্দ্র বসু খাচ্ছে। তাকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নই। সাংসদ এবং 3বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সরকার থেকে 1 টাকা নেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে কি তিনি সকলের থেকে আলাদা? মমতা বন্দ্যোপাধ্যায় সকলের থেকে আলাদা 3-4টে বিষয় আর কি। 1 নম্বর হচ্ছে যে পরিমাণ অসাধুতা করেছেন এবং প্রশ্রয় দিয়েছেন। যে আমি একটা শুধু উদাহরণ বলছি, একটা কাগা বগা ছবি এঁকে সেটাকে সুদীপ্ত সেনের মতো একটা লোককে 1,86,00,000 টাকায় বেচেছেন। এর থেকেই যা প্রমাণ হয়। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমাদের মুখ্যমন্ত্রী তো বটে,
আবার লজ্জায় মাথা নত সেই উনি আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা তো অস্বীকার করতে পারি না। সেই জন্য এর চেয়ে বেশি কিছু বলতে আমার ইতস্তত হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য যে গুণগুলো আছে, উনি রাজ্যে বেকার সৃষ্টি করেছেন। এই রাজ্যের আজকে যুবশক্তির সামনে ভবিষ্যৎ হচ্ছে এই সুইগি, জোম্যাটো এই সমস্ত চালিয়ে, কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত এগুলো চালিয়ে লোকের বাড়ি বাড়ি সব বিতরণ করা। আর তৃতীয় হচ্ছে আইন শৃঙ্খলা অধঃপাতে গেছে। চতুর্থ হচ্ছে নির্লজ্জ মুসলমান তোষণ। এইগুলো হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান হলমার্ক বলা যেতে পারে। এগুলোকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব হিসেবে এইগুলোই সবচেয়ে আগে মানুষের চোখের সামনে আসে।